প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন ফ্রন্ট পেজে সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি। বকুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা যাবার আগে আজকের দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে এখনও মতৈক্য হয়নি, ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ছে, বুধবার আবার আলোচনা হতে পারে, 84টি বিষয়ে ঐক্যমত ও সিদ্ধান্ত, সনদ বাস্তবায়ন নিয়ে 3 দলের 3 মত। তারপর তাদের আরেকটি শিরোনাম, জমির বিরুদ্ধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তারা জুলাই শহীদ, বিচারের জন্য শহীদদের নির্ভুল তালিকা থাকা দরকার, 1 বছরের প্রকৃত শহীদদের তালিকা হওয়া উচিত ছিল, সানজিদা খান, শহীদ শাহরিয়ার খান আনাসের মা। তারপরে আমার হাতে আছে দৈনিক আমার দেশ। আমার দেশের প্রধান শিরোনাম, জাহেলিয়াতের ভয়ঙ্কর রূপ দেখেছেন যশোরবাসী, হাসিনার দুঃশাসনে বিধ্বস্ত জনপদ যশোর, বিএনপির 68 নেতাকর্মী খুন, আহতের সংখ্যা অগণিত, জামায়াতে ইসলামীর 10 নেতাকর্মী নিহত, শিবিরের 1 নেতা এখনও গুম, পুলিশের গুলিতে আহত অন্তত 550 জন, পঙ্গু 55 নেতাকর্মী, 2 দলের নেতাকর্মীদের নামে গায়েবী মামলা 2200, কোনো নেতাকর্মী জেল খেটেছেন 25 থেকে 30 বার। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে, দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠকের প্রধান উপদেষ্টা। দলগুলোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বললেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, সেটি হবে মহোৎসবের, এটি হবে জাতির নবজন্ম। ইত্তেফাকের আরেকটি শিরোনাম, যুগপৎ আন্দোলন শুরু 18 সেপ্টেম্বর, 3টি দল মাঠে নামার সিদ্ধান্ত নেয়নি, কর্মসূচি দিয়েছে খেলাফত, জামায়াত ঘোষণা দিবে আজ। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতায় গুরুত্ব সরকারের, ঐক্যমত্য কমিশনের বৈঠক, সাংবিধানিক আদেশের পক্ষে বিশেষজ্ঞরা, সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার পরামর্শ বিএনপির, জামায়াত অস্থায়ী সংবিধান আদেশ চায়, ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, অনিশ্চয়তা, বিনিয়োগ বিপর্যয়, জুলাই সনদ নিয়ে দলগুলো অনড়, ঐক্যমত্য হয়নি। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা, স্বৈরাচারের পথ বন্ধ করতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে মহোৎসবের নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে। তাদের দৈনিক যুগান্তরের আরেকটি শিরোনাম আমার চোখে পড়েছে, সেটি হচ্ছে জাকসু নির্বাচন, কোন দল ও নেতিবাচক ইমেজে ভরাডুবি ছাত্রদল বাকশাসের। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, অন্তর্বর্তী সরকারের বৈধতা, হাসিনার বয়ান জামায়াতের মুখে, ডাকসুর পর জামায়াত শিবিরের নতুন কৌশল, মার্চ টু তৃণমূল। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, জুলাই সনদ নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়নে আবার শপথ বাক্য পাঠের প্রস্তাব জামায়াতের, বিএনপি সংসদের উপর ন্যস্ত করার পক্ষে, গণপরিষদে অটল এনসিপি, উৎসবমুখর পরিবেশই ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত যেতে চাই প্রধান উপদেষ্টা। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, দলগুলো অনড়, সমঝোতা কোথায়, জুলাই সনদ বাস্তবায়নে আলোচনা, সমঝোতা আসতেই হবে প্রধান উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরও কমতে পারে, নতুন সরকার গঠনের মিশনে গোপন বৈঠক, মার্কিন নাগরিক গ্রেপ্তার, অন্তর্বর্তী সরকারকে উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট এনায়েত, বলছে পুলিশ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, অর্থনীতিতে রেমিটেন্সের সুবাতাস, দ্রুত ও সহজে রেমিটেন্স পাঠানোর সুবিধা নিশ্চিত করছে সরকার। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, নির্বাচন হবে নবজন্মের মহোৎসব, জাতীয় ঐকমত্য কমিশনের সভায় প্রধান উপদেষ্টা। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, নতুন শর্তে কাবু কমিশন, জাতীয় ঐকমত্য কমিশনের কথা বলা হয়েছে। এবং আরেকটি তাদের শিরোনাম, সব কৌশল ব্যর্থ, গলার কাঁটা লুটের 1353 অস্ত্র। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম, স্থানীয় সরকারের অনুমোদন নিয়ে দেশে গড়ে উঠেছে হাজার হাজার কোচিং সেন্টার,
বিবিএসের তথ্যের নিবন্ধিত সংখ্যা ৬,৫৮৭, বেসরকারি হিসাবে আরও অনেক বেশি। বাংলাদেশ সহ প্রতিবেশী ৬ দেশে ভূমিকম্প। নেপালে জেনজি আন্দোলন, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। দ্য ডেইলি স্টার, consensus a must, election to be a grand festival, says Yunus at talks on implementing July Charter. নিউজের প্রধান শিরোনাম, এসিসি ইন এ ফিক্স টু ফাইট অন ড্রাফট। তো বকুল ভাই, এই ছিল দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। আমরা আলোচনায় যেতে চাই। আলোচনার শুরুতেই দৈনিক প্রথম আলো সহ সবগুলো পত্রিকা যেটি শিরোনাম করেছে, গতকালকে জাতীয় ঐকমত্য কমিশনের সভা ছিল, সেখানে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং সেখানে প্রধান উপদেষ্টা 1 ঘন্টার মতো ছিলেন। তো সেখানে আজকে যেটা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে এখনও মতৈক্য হয়নি। তো জুলাই আগস্ট অভ্যুত্থানে তো সবাই অংশগ্রহণ করেছিল, সনদ নিয়েও কেন এত অনৈক্য বা মতৈক্য কেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আমাদের বাংলা ভিশনের আজকের দর্শক শ্রোতাদেরকে। আসলে আপনি জানেন যে দীর্ঘ 17 বছরের একটা কন্টিনিউয়াস আন্দোলনের মুখে শেষ পর্যন্ত 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে। তারপরে প্রশ্ন এসেছে যে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, এদেশে মানুষ যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, এবং এক কথা বলতে গেলে যাতে দেশটা একটা সুন্দর একটা সনদের ভিত্তিতে চলে। এবং আগেও দেশ চলেছে, কিন্তু দেখা গেছে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারিতার জন্যে সকল স্বৈরাচারের নাম সে মুছে ফেলেছে। আমরা আগে জানতাম ফ্যাসিস্ট হিসাবে বা স্বৈরাচার হিসাবে স্বৈরাচার এরশাদকে, কিন্তু শেখ হাসিনা এমনই ফ্যাসিস্টের জন্ম দিয়েছে বা এমনই ফ্যাসিস্ট এক্সাম্পল তৈরি করেছে যে আসলে শেখ হাসিনা ওই স্বৈরাচার এরশাদের কথা ভুলে দিয়েছে মানুষকে। তো যার দরুন কিন্তু মানুষের মনে বা এই নতুন প্রজন্মের কাছে বা আমাদের সবার কাছে চাওয়া যে নতুন একটা সরকার আসবে, যে সরকারটা একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ দেবে, মানুষের চাওয়া পাওয়া সব কিছু একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে থাকবে। কিন্তু সেটা চাইতে গিয়ে বা পাইতে গিয়ে যে ধরনের সংস্কার দরকার, সেই সংস্কারগুলো কিন্তু আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে ম্যাক্সিমাম কিন্তু আমরা এগ্রি করে নিয়েছি। আর যে জিনিসগুলো নোট অফ ডিসেন্টে রাখা হয়েছে, কারণ কিছু জিনিস আছে আপনার আইনের দিক দিয়ে অথবা সংবিধানের দিক দিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেই জিনিসগুলো দেখতে হবে। আর কিছু জিনিস আছে যেগুলো আপনি এখনই এই সংস্কারের বাস্তবায়ন করতে পারবেন না। যে সরকার ক্ষমতা আসবে তারা কিন্তু এগুলো করবে, সেই জন্য হয়তো একটু সময় লাগবে। আর আমরা মনে করি যে দেখেন, সংবিধান আমাদের দলের একটা মূল মন্ত্র বা একটা দেশ পরিচালনার জন্য একটা মূল মন্ত্র। আর সংবিধান যদি আপনি মানেন বা সংবিধান যদি আপনি চলেন, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু এই পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হতো না। একটা ওয়ান ম্যান শো রাজনীতি হয়ে গেছিল, এক ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি হয়ে গেছিল বা এক ব্যক্তি কেন্দ্রিক দেশ পরিচালনা হচ্ছিল। বিধায় কিন্তু আজকে আমরা একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। যদি সে নিয়ম শৃঙ্খলাগুলো মানা হতো বা আইন শৃঙ্খলাগুলো মানা হতো বা আপনার রুলস রেজুলেশনকে মানা হতো, তাহলে কিন্তু আজকে শেখ হাসিনাকে পালাতে হতো না। যদি তার দলীয় নেতাকর্মীদেরকে সে বিচার করতো বা অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতনের ক্ষেত্রে সে কঠিন থাকতো যে এইসব অনিয়ম করা যাবে না, তাহলে কিন্তু তার আজকে সংস্কার এত প্রশ্ন আসতো না। আপনি লক্ষ্য করুন, যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা শুরু হয়েছিল 2017 থেকে, সেখান থেকে ওনার শিক্ষা নেওয়া উচিত ছিল, এবং পরবর্তী যখন নাকি 2024-এ শুরু হলো তখনও যদি শুরু থেকে সেটা মেনে নেওয়া হতো, তাহলে কিন্তু আজকে এই আলোচনাগুলো আসতোই না, তাই না? তার আমরা সংস্কার করছি, কিন্তু সংস্কার কতটুকু প্রয়োজন বা কোন সংস্কারটা করা জরুরি, ম্যান্ডেটরি, সেই সংস্কারটুকু আমরা করি। কারণ জনগণের ভোটের অধিকারটা খুব জরুরি। আবার ভোটের অধিকারকে যদি আপনি না দেন, তাহলে কিন্তু আপনি আবার একটা স্বৈরাচারিতার দিকে চলে যাচ্ছেন, যেটা শেখ হাসিনা করেছে। আজকে দেখেন আপনি, কখনো কোনো পিয়ারের কথা আসছে, কখনো বিভিন্ন এক্সাম্পল আসছে, এবং যারা দিচ্ছে তারাও দেশেও থাকে না, রাজনীতি করে না, বা গত 15 বছর রাজপথে তেমন একটা ভূমিকা রাখেনি। এখন ছাত্র জনতা যে আন্দোলন করেছে তার ফসল আজকে আমরা মুখ খুলে কথা বলতে পারছি। সেখানে এসে যদি আমরা এখন আরও কতগুলো কন্ডিশন সৃষ্টি করে যদি আমাদের নির্বাচনকে আরও
প্রভাবিত করি অথবা নির্বাচনকে আমরা পিছিয়ে দিই বা নির্বাচন ত্বরান্বিত হয়, অনেক পিছিয়ে চলে যায়, তাহলে হবে কি আলটিমেটলি সাধারণ মানুষের যে কষ্ট, সাধারণ মানুষ যে আজকে চাকরিচ্যুত হচ্ছে, যারা কিনা ঘরে ঘরে চাকরি পাওয়ার কথা আজকে ঘরে ঘরে বেকারে ভরে গেছে। আপনি কল্পনা করতে পারবেন না, যেহেতু আমরা এই ব্যবসায়িক জগতেও আছি রাজনীতির পাশাপাশি, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি যে আসলে যে দেশটা আজকে কোন জায়গায় আছে। আপনি মনে করেন জুলাই সনদ নিয়ে যারা কথা বলে তারা, আমি তাদেরকে কখনো খারাপ বলি না, কিন্তু আমি বলি ওই জায়গায় যে আপনারা একবার ভেবে দেখেন তো যে আপনারা যে এভাবে যে দিন নষ্ট করছেন, একটা দিন চলে যাওয়া মানে কি আমরা বাংলাদেশ অনেক পিছনে চলে যাচ্ছি, আমরা বহির্বিশ্বের পিছনে চলে যাচ্ছি, আমরা দেশে বা চলে যাচ্ছি পিছনে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে এখন যেসব ব্যবসায়ীরা আছে তারা কিন্তু এক্সপানশন করছে না, কেউ বিজনেস বাড়াচ্ছে না, কেউ নতুন প্রজেক্ট করছে না, ব্যাংকের কোনো প্রসেসিং হচ্ছে না, কোনো ফাইল প্রসেসিং নেই। তার মানেটা কি? আমি মনে করি মিনিমাম যে সংস্কারটা দরকার, যতটুকু না হলে নয়, তা দিয়ে যদি আমরা প্রথম 3 মাস বা 6 মাসের ভিতরে করতে পারতাম। একটা জাতি যদি 6 মাসের সিদ্ধান্ত না নিতে পারে, সে 6 বছর কি করবে? আমার প্রশ্নটা সেই জায়গায়। কাজে আজকে দেখেন এই জুলাই সনদ নিয়ে আপনি একটা ঐক্যমতে পৌঁছতে চান, এখন কিছু জিনিস আছে কন্ডিশনালি ঐক্য হবে, কিছু হবে না। তার মানে কি এটাকে নিয়ে আমি যদি আরো দেরি করি, তার মানে কি দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা মানতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ছাত্র সমাজকে তারা বুঝবে না। ছাত্র সমাজ যেটা বুঝতে পেরেছে সেটা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে একটা ফ্যাসিস্টকে সরাতে হবে, তারা সরিয়েছে ছাত্র জনতা একসাথে। কিন্তু জনগণ কিন্তু আবার আপনার কাছ থেকে ওইটাও চাইবো যে আমার চাকরি দাও, আমার ব্যবসা দাও, আমার পরিবেশ দাও, আমার আইন দাও, আমার শৃঙ্খলা দাও, আমার বিচার দাও। ওনারা কিন্তু এটাও চাইবো। কিন্তু আলটিমেটলি আপনাকে ভাবতে হবে যে আপনি যত দেরি করবেন আপনি কিন্তু ততই কিন্তু এগুলো ক্ষতিগ্রস্ত করছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত করছেন। আপনি দেখেন 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে 1 মাস প্রায় পুলিশের কোনো ভূমিকাই ছিল না, এবং আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কিন্তু এমন সজাগ ছিলাম যে প্রত্যেকটা পূজা মণ্ডপ বলেন, দোকান বলেন, যেখানে সেখানে আমাদের নিজের লোক পাহারা দিয়ে রেখেছি, তারপরও কোনো অঘটন ঘটেনি। কিন্তু এখন যা ঘটতেছে, তার মানে যত দিন যাচ্ছে তত কিন্তু সেই অকারেন্সগুলো বেড়ে চলে এসেছে। প্রথম আমরা মব জাস্টিস দেখতাম, মানে জাস্টিস, কিন্তু এখন দেখছি মব ভায়োলেন্স, এবং এটাও কিন্তু আমরা রক্ষা করতে বন্ধ করতে পারছি না, দিন দিন বেড়ে চলেছে। আজকে যদি এগুলো না বাড়তো তাহলে কিন্তু আপনি আরো অনেক সময় পারও করতে পারতেন সবার সাথে আলোচনা করে। কিন্তু দেখা যাচ্ছে যত এগুলো বাড়ছে ততই আমার নির্বাচনের প্রয়োজনতা পড়ছে। অপরদিকে নির্বাচনের প্রয়োজন আছে ঠিক, কিন্তু আপনি আবার বিভিন্ন ক্লাউজ তৈরি করে দিচ্ছেন যে না এটা করতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে। তার মানে কি একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, মানুষ কিন্তু ভয় পাচ্ছে এমনিতেই। এইখানে গতকালকে এনসিপি যেটা বলেছে, গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান তৈরির মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সম্ভব, এগুলি আসলে বর্তমান পরিস্থিতিতে কতটা? আসলে এগুলি বর্তমান পরিস্থিতিতে আমরা একটা মানুষের চাওয়া পাওয়া না। এগুলো কিছু কিছু সংগঠন আছে যারা দেখতে পাচ্ছে যে তারা ক্ষমতা আসতে গেলে তাদের দরকার কিছুটা সময় পাস করা বা কালক্ষেপণ করা। আমি মনে করি সেটাই বড় লক্ষ্য। কারণ আসল উদ্দেশ্য কি? আপনি দেশটাকে সুন্দরভাবে চালাবেন, আসল উদ্দেশ্য কি? দেশটাকে একটা শান্তি ফিরিয়ে দিবেন। কিন্তু আপনি এগুলি করে তো আপনি কখনো শান্তি ফিরিয়ে আনতে পারতেছেন না। আপনি কাগজে কলমে কন্ডিশনালি কিন্তু দেশ চালাতে পারবেন না কোনোদিন, যদি একটা রাজনীতিবিদ তার মাইন্ড সেট আপ ঠিক না রাখে। কাগজের কলমে যত কন্ডিশন দেন আপনি, কোনো কাজ হবে না। আমাকে রাজনীতিবিদ হিসাবে আমার মাইন্ড সেট আপ ঠিক করতে হবে। আমি জনগণের জন্য কাজ করবো, কল্যাণে কাজ করবো, মানবিক কাজ করবো এবং সৎ থাকবো। জনগণ কি চায়, জনগণ কি চায় সেটাকে আমার বুঝতে হবে। এখন আমার তো সংবিধান আছে, তার সংবিধান আজকে প্রস্তাবিত হলো কেন? কোন জায়গায় প্রস্তাবিত হলো? যেটা বিকজ অফ রং হেডেড শেখ হাসিনার জন্যে। আদালত তাকে বলেছিল রং হেডেড, শেষ হয়েছে হাসিনার জন্য হয়েছে। তো হাসিনা কি কারণে হয়েছে? হাসিনা কি একক ক্ষমতাশীল হয়েছে বিদায় হয়েছে? তা আবার কি একক ক্ষমতাশীল হতে পারবে না কেউ? মানে আমি বলতে চাচ্ছি যে মানুষের মাইন্ড সেটআপটা ঠিক করতে হবে যে আমরা জনগণের জন্য, জনগণের ইচ্ছাগুলো আমাদেরকে সরাতে পারে, রাখতে পারে। এবং নির্বাচনের প্রয়োজনটা কেন? কারণ নির্বাচন যদি হতো স্বাধীনভাবে এবং যার ভোট সে দিতে পারতো, তাহলে কিন্তু একটা ভোটের অনেক মূল্য, সেই জন্য কিন্তু একটা সরকার পরিবর্তন হতে পারতো, কিন্তু সেটা হয়নি। আমরা সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু এগিয়ে যাওয়া উচিত, মাইনর সেই সংস্কারগুলো করে। প্রধান উপদেষ্টা গতকাল যেই সংলাপ হয়েছে ঐক্যমত্য কমিশন, সেখানে বলেছেন মহোৎসবের নির্বাচন হবে যদি ঐক্যমত্যের মাধ্যমে ফয়সালা হয়। হ্যাঁ, আসলে এই নির্বাচনটা অনেক দিনের চাওয়া। আপনি দেখেন 14 নির্বাচন সে যেটা হয়েছিল প্রার্থী ছিল না, এবং আপনি দেখেন 18 নির্বাচন রাতে হয়ে গেছে, আর 24 নির্বাচন এটা ইতিহাসের একটা কলঙ্কিত নির্বাচন বলা চলে। কাজে এই 3টা নির্বাচন কলঙ্কিত নির্বাচন, এবং 24 নির্বাচনটা আর বেশি কলঙ্কিত হয়েছে যে নিজেরাই নিজের প্রার্থী হয়ে একটা আইওয়াশ করেছে। তা আমি
বলবো যে এই দেশের মানুষ কিন্তু কয়েকটা প্রজন্ম ভোট দিতে পারেনি। সবারই আশা যে এবার আমরা ভোট দেব এবং যাকে ইচ্ছা তাকে দেবো, আমি পছন্দের প্রার্থীকে দেব। কিন্তু এই ভোটটা করতে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যে কথা বলছেন যে ঐক্যমতের ভিত্তিতে, আসলে ঐক্যমত তো 100% কোনো কিছু ঐক্য হয় না, কোথাও হয় না। 100% ঐক্য যদি হতো তাহলে তো আর এই ইলেকশনে লাগে না, এমনি দেশ চলতে পারে, তাই না? কাজেই ঐক্য যতটুকু দরকার মিনিমাম সে ঐক্য, সেটা ম্যাক্সিমাম ঐক্য যতটুকু বলেন আপনি, সেই ম্যাক্সিমাম ঐক্যটা করে কিন্তু আপনাকে ইলেকশন যেতে হবে। আর ইলেকশন না গেলে কি হয়, ইলেকশন যদি না যাওয়া হয় ফেব্রুয়ারিতে, তারপরে যে একটা ফেব্রুয়ারি পর্যন্ত একজন উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারি পর্যন্ত মানুষকে কষ্ট করতে হবে। কেন? ফেব্রুয়ারি পর্যন্ত এই শৃঙ্খলা যদি আইন শৃঙ্খলা যদি ভালো অবস্থা না যায় তাহলে কিন্তু সেটা আরও খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে। এবং ফেব্রুয়ারি পর্যন্ত মানুষের কিন্তু বেকারত্ব বাড়ছে, ফেব্রুয়ারি মানুষ কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে না, দেশে কোনো কিছু উন্নয়ন হচ্ছে না, কোনো দিক দিয়ে শিল্পায়ন হচ্ছে না। তা আমরা আছি কিন্তু এক ডকুমেন্টেশনের উপরে, যা একটা ডকুমেন্টেশন তৈরি করছি যে এইভাবে দেশ চালাতে হবে, কিন্তু তার আগে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন যে কথাটা হচ্ছে মহোৎসব হবে, আসলে একটা মহোৎসব হবে। এই নির্বাচনটা আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি সুন্দর হয় এবং প্রত্যেকটা সংগঠন যদি কাজ করে সঠিকভাবে, এবং আমরা রাজনীতিবিদরা যদি প্রত্যেকের দল থেকে যদি সততার সাথে পরিচয় দেয় যে এখন তো এই জেনারেশন চাই যে আপনারা সততার সাথে কাজ করেন এবং ভালোভাবে কাজ করেন। আমার একটা প্রশ্ন, যে গত এক দেড় বছর যেভাবে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, এই অবস্থা যদি থাকে, নির্বাচনের আর মাত্র 4 থেকে 5 মাস রয়েছে, সেটা মানে নির্বাচন করার মতো কি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা সম্ভব? আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার চেষ্টা করছে এবং সরকার অবশ্যই করবে। সরকার কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে। আপনাকে বুঝতে হবে একটা কঠিন পরিস্থিতি এবং কঠিন পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু ওনার দায়িত্ব নিয়েছেন। আর যে অবস্থায় দায়িত্ব নিয়েছেন সে অবস্থা কিন্তু সরকারই ছিল না কয়েকদিন, তারপরে পুলিশ নাই, এরপরে অনেক বাহিনী তারা কাজ করে না এবং অনেকে পালিয়ে গেছে, সেখান থেকে ওনারা কিন্তু দায়িত্ব নিয়েছেন। তারা কিন্তু অনেক পরিশ্রম করে, রাত দিন পরিশ্রম করে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এখন আপনি বলেন, আপনি মব জাস্টিস করে বা আপনি নিজে আইন যদি নিজে হাতে তুলে নেন, তাহলে দেখা গেল সরকারি বা কতটুকু কী করবে, সে তো বিচার করবে ফৌজদারি আদালতের মাধ্যমে, ফৌজদারি আইনের মাধ্যমে বিচার করবে, তাই না? কিন্তু সরকারের উপর আমি যে সমস্ত দায়িত্ব দিই তাহলে কিন্তু হবে না, আমাদেরকেও দায়িত্ব নিতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষকে চেঞ্জ হতে হবে। কিন্তু পুলিশ কি আগের মতো অ্যাক্টিভ আছে? না, পুলিশ আগের মতো অ্যাক্টিভ কি, পুলিশ আগের চাইতে আরও বেটার অ্যাক্টিভ হয়েছে। যখন একসময় ছিল না পুলিশ, তারপর পুলিশ বসে গিয়েছিল, তারপর মনে আছে পুলিশ কিন্তু থানা থেকে বেরোচ্ছিল না, তারপর কয়েক মাস দেখেছি তারা দায়িত্বই নিচ্ছে না, আস্তে আস্তে তারা অ্যাকশনে যাচ্ছে, আস্তে আস্তে তারা মাঠে মুভ করছে। এখন দেখা গেছে তারা চাচ্ছে ঠিক, কিন্তু এর মধ্যে দিয়ে অনেক ধরনের অকারেন্স ঘটে গেছে, যে অকারেন্সগুলো পাল্টা অকারেন্স হচ্ছে, পুলিশের উপরে হামলার কথা। হ্যাঁ, পুলিশের উপরে হামলা হচ্ছে। তো এখন কথা হলো যে এই একটা কঠিন পরিস্থিতিতে থেকে দেশটা যে ওনারা চালিয়ে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন, আমি অনেক সাধুবাদ জানাই তাদেরকে, যে ওনারা রাত দিন পরিশ্রম করে এই বয়সে এসে তার ওনারা যে কাজ করছেন। এবং এখানে একটা জিনিস বুঝতে হবে যে ইলেকশন সুন্দর হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য শুধুমাত্র সরকারকে বললে হবে না, রাজনৈতিক দলগুলো একটা সদিচ্ছা থাকতে হবে। এখন ধরেন 10টা দলের মধ্যে 5টা দল সদিচ্ছা আছে আর 3টা সদিচ্ছা নাই। আমরা জানি শেখ হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার সেই আওয়ামী লীগ, তার কোনো সদিচ্ছা নাই, সে অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকটা কেন্দ্রে গণ্ডগোল লাগানোর জন্য, দেশে একটা অপরাধীকে পরিবেশ সৃষ্টি করার জন্য। কিন্তু আপনার আমার কি উচিত না সেটাকে প্রটেক্ট করা? আপনার আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু সেখানে তাকে বাধাগ্রস্ত করবে। আপনি আমি যদি কেউ যদি আমরা নিজেরাই বাধাগ্রস্ত করি, তাহলে কিন্তু ফ্যাসিস্টরা আবার আশ্রয় প্রশ্রয় নিয়ে আবার যে ঘটবে। এটা কিন্তু বুঝতে হবে, রাজনীতির খেলায় এটা বুঝতে হবে, নাহলে কিন্তু তারা আলটিমেটলি কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না। আমরা আইন শৃঙ্খলা কিছুটা আপনি আলোচনা করেছেন। আজকে মানব জমিন একটা সংবাদ শিরোনাম করেছে, হচ্ছে সব কৌশল ব্যর্থ, গলার কাঁটা লুটের 1353 অস্ত্র। এবং প্রশ্ন হচ্ছে যে অস্ত্র উদ্ধারে খুব বেশি অভিযান কি আপনার চোখে পড়েছে? না, এটা সুন্দর পয়েন্ট বলছেন এখানে। আমি কিন্তু আর অনেকগুলো টকশোতে বলেছিলাম যে আপনারা অবৈধ অস্ত্র তুললেন না, কিন্তু বৈধ অস্ত্র নিয়ে নিলেন। আপনার মনে আছে সরকার কিন্তু ঘোষণা করেছিল সমস্ত অস্ত্র জমা দেওয়ার জন্য। অস্ত্র কিন্তু বৈধ অস্ত্র যাদের হাতে ছিল তারা সবাই জমা দিয়েছে, তাই না? কিন্তু অবৈধ অস্ত্র তোলার জন্য সরকার যে ধরনের অ্যাকশন থাকা দরকার, আমি মনে করি সেটা এখন সেই রকমভাবে পর্যবেক্ষণ হয়নি। এবং আমি মনে করি সরকারকে এই ব্যাপারে আরও বেশি কঠোর হতে হবে, কারণ অবৈধ অস্ত্র এমনভাবে হচ্ছে যে, আমি আপনাকে বলি, আমাদের নরসিংদীবাজার রায়পুরাতে চরাঞ্চলে অস্ত্র বানায় টেকনাফ থেকে লোক হায়ার করে নিয়ে এসে তারা অস্ত্র বানায় এবং বানায় তারা গোলাগুলি করে আমার কনস্টিটিউশনে। কিন্তু আমার কথা হলো যে আপনি অস্ত্র উদ্ধার করবেন কয়টা?
হ্যাঁ, তা এখানে কোন জায়গায় চলে গেছে? এমন কিছু কিছু ইউনিয়ন আছে সারা বাংলাদেশে, গোপালগঞ্জের মতো, তারা করছে কি সেখানে আওয়ামী লীগ লোকারোগে থাকতেছে সেখানে, এবং সন্ত্রাসের সাথে হাত মিলিয়ে তারা কিন্তু এই অস্ত্রের মহড়া চালাচ্ছে, এবং পুলিশের উপর আক্রমণ করেছে পরপর দুবার আক্রমণ করেছে, কিন্তু কোনো একটা মামলাও হয়নি। আমি একটা এক্সাম্পল দিলাম এখানে, যে অবৈধ অস্ত্র তোলার জন্য সরকারকে অনেক কঠোর হতে হবে। এটা কিন্তু যেমন বৈধ অস্ত্রধারী যারা আছে, যারা কিনা সরকারের ট্যাক্স পেই, এবং তাদের যা দরকার তাদের হাতে ফিরিয়ে দেওয়া দরকার, কারণ তাদের জানে নিরাপত্তা দরকার আছে। কাজেই আমি বৈধ নিয়ে গেলাম, অবৈধকে রাজপথে রেখে দিলাম, তাহলে তো জীবনটা আরো অনিরাপদ হয়ে গেল। আমরা মানব জমিনের আরেকটি সংবাদে দিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে 11 বছরে সড়কে ঝরল 86,500-এর বেশি প্রাণ। তো আমরা তো উন্নয়নের অনেক গল্প শুনি, উন্নয়ন দেখছি, কিন্তু সড়কে এই যে প্রাণ যাচ্ছে অকাতরে, এটার আসলেই মানে কেন কমিয়ে আনা যাচ্ছে না? আসলে এক কথা বলতে গেলে সড়ক দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে, এবং আগেও ছিল, এখনও আছে, এবং দিন দিন বেড়ে চলেছে। এবং জনগণের যে সচেতনতা আছে, সেই সচেতনতা বৃদ্ধি দরকার। পাশাপাশি ড্রাইভারদেরকেও সচেতন করা দরকার, যে একটা জীবন মানে একটা সংসার, একটা জীবন মানে অনেক কিছু, তাই না? তো সরকারের উচিত সেই প্রচার, পাশাপাশি সেই নিয়ন্ত্রণগুলো বাড়ানো। কারণ আমি দেখতে পাচ্ছি যে রাস্তায় যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চালানো হচ্ছে, এটা কিন্তু একটা বিরাট কারণ হয়ে দাঁড়িয়েছে, যে এটা যে যখন তখন আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে। আবার আরেকটা জিনিস কি, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেখেন কোনো অ্যাক্সিডেন্টের বিচার হচ্ছে না, কিন্তু একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে বা যে কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সেখানে অপরাধীর বিচার হচ্ছে না। এটা কিন্তু গত ফ্যাসিস্ট আমলে এমন হয়েছে যে রাজনৈতিক প্রভাবে হয়েছে, তাকে মাফ করে দেওয়া হয়েছে। আপনার মনে আছে যে ড্রাইভারদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত সাবেক শ্রমিক মন্ত্রী শাহজাহান সাহেব কিন্তু শেষ পর্যন্ত এটা উইথড্র করতে বাধ্য হয়েছেন, যে তাদেরকে ফাঁসি দেওয়া যাবে না, তাদের বিচার করা যাবে না। আসলে বিচারের ব্যবস্থা রাখতেই হবে প্রত্যেকটা অঘটনের জন্য। আমরা যে সেখানে ছাড় দিই, আমরা কখনো সেটাকে কমাতে পারবে না, কারণ প্রত্যেকটা জিনিসের পরে একটা আইনের শাসন থাকতে হবে। এখন যে জিনিসটা সরকার করছেন, আস্তে আস্তে অবশ্যই সেটা একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। জি, দৈনিক আমার দেশের যেটা প্রধান শিরোনাম করেছে, জাহেলিয়াতের ভয়ঙ্কর রূপ দেখেছেন যশোরবাসী। হাসিনার সময় দুঃশাসনের চিত্র তারা তুলে ধরেছেন। বিএনপির বর্ষীয় নেতা তরিকুল ইসলাম, জামায়াতের মাস্টার নুরুন নবী অসংখ্য নাশকতার মামলার মাথায় নিয়ে মৃত্যুবরণ করেছেন। বিএনপির 68 নেতাকর্মী খুন হয়েছেন, এবং জামায়াত ইসলামীর 10, পুলিশের গুলিতে আহত অন্তত 555। এই যে এটা তো শুধু একটা যশোরের চিত্র, সারা দেশের চিত্রই তো এরকম ছিল। তো এগুলির জন্য কোনো তদন্ত কমিশন বা কোনো কিছু করাও দরকার কিনা? হ্যাঁ, এটা আসলে ওই 5 আগস্টের পরে ইমিডিয়েট করা উচিত ছিল। এটা সরকারের প্রথম এবং প্রধান পদক্ষেপ হওয়া উচিত ছিল। এটা আমরা লক্ষ্য করেছি। আমি আপনাকে বলি যে আমরা দেখেছি, আপনি তো বলছেন এখানে অনেকে মামলাগ্রস্ত, অনেকে নিহত হয়েছে, আহত হয়েছে, তাই না? আপনি লক্ষ্য করেন যে লোকটা নিহত হয়ে গেছে সে কিন্তু শেষ, তার পরিবারটা কিন্তু কোনোভাবে সারভাইভ করছে। যে লোকটা আহত, যার পা নাই, চোখ নাই, তার ব্রেনের ভিতরে বুলেট আছে এখনো, এই লোকগুলো যে কি কষ্ট করছে, এটা আমরা বিএনপি পরিবার দিয়ে আমরা যে যাচ্ছি সারা বাংলাদেশে, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার লোক, যেখানে আমরা 25,000 বলি তার চেয়েও বেশি। আমি একটা জিনিস বলবো যে শুধু এই যশোর নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় আমার উচিত সেই লিস্টটা আপডেট করা। এখনও অনেক আছে গুলিবিদ্ধ ছিল, গুলি খেয়েছিল, কিন্তু তাদের নাম লিস্টে আসেনি। তাহলে এই বৈষম্যটা কেন সৃষ্টি হলো? একটাই কারণ, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল তারা দল গঠন করেছে বা তারা সরকারে আছে, সরকার থেকে তো তাদের দায়িত্ব ছিল এটাকে করা, তাই না? তারা যদি সঠিকভাবে কাজ করতো আজকে কিন্তু এই প্রশ্ন আসতো না। এই জন্য আমি বলি, সঠিক এবং নির্ভুল যে মুক্তিযোদ্ধাদের লিস্ট করতে যেমন বাংলাদেশ ব্যর্থ হয়েছে, এই জুলাই 2024-এর সেই আহত নিহতদের লিস্ট করতেও এখন তারা ব্যর্থ হয়েছে। আমরা সবাই আসলে আছি যার যার স্বার্থ নিয়ে। আমরা কিন্তু কখনো এই ত্যাগী নেতা, ত্যাগী লোক যারা ত্যাগ স্বীকার করে মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের জন্য আমরা কেউ কাঁদছি না। এটা আসলে এই সরকার অবশ্যই এদিকে নজর দেবে। পাশাপাশি এই যে এনসিপির ছেলেবেলারা আছে
তাদের উচিত ছিল সবার আগে এটাকে হাইলাইট করা। তারা যদি সেই কাজগুলো করতো, সরকার দিকে নজর না দিয়ে ওই প্যাকেটের দিকে নজর না দিকে, তো তারাই আজকে জাকসুতে নেতৃত্ব দিতে পারতো, তাদেরই প্যানেল আজকে উঠে আসতে পারতো। তারপরে যদি তারা দল গঠনে আসতো তাহলে তারা আরও শক্তিশালী হতো। কিন্তু তারা অল্পতে তার লোভে পড়ে গেছে, তাদের একটা ট্র্যাপে পড়ে বা হয়তো তাদের লোভে পড়ে আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে আজকে এনসিপির নামই নাই। ডাকসু নির্বাচনে এনসিপির নাম নাই, কারণ ডাকসু থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন হয়েছে, অথচ তাদের নাম নাই, তার নাম গন্ধ কিছু নাই। তারা কোথায় আছে কেউ জানে না। কেন তাদের প্যানেল আসলো না? কেন তারা বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদ পরিবার, শহীদদের ছেলে মেয়ে, ভাই অথবা তাদের আন্দোলন অংশগ্রহণ তাদেরকে দিয়ে একটা প্যানেল তৈরি করলো না? তাদের আন্দোলন অংশগ্রহী তো নিহত আহত তো অনেকে আছে, তাদের একটা প্যানেল করতে পারতো তারা। কিন্তু তারা তাদের পজিশনটা এমন একটা খারাপ অবস্থায় নিয়ে গেছে, তাদের মানদণ্ড এত ডাউন আউট হয়ে গেছে যে তারা একটা প্যানেল দিলে আজকে সেই প্যানেল পাশ করে দূরের কথা ফেল করলো, এক ন্যাক্কার জন্য ফেল করবে। কিন্তু এই জিনিসগুলো কেন হলো? এগুলো তো একটা রাজনীতি দূরদর্শিতা অভাব, সেগুলো তো বুঝতে হবে। কাজে এই জন্য আমরা বলি যে আসলে যে রাজনীতি শুধুমাত্র দল গঠন করলে হয় না, আর মুখ দিয়ে বললে হয় না, এটার অভিজ্ঞতা দরকার আছে, বয়সের দরকার আছে। আমরা আমাদের দেশে আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, সার উৎপাদনে গ্যাসের দাম বাড়ছে 150%, বাড়বে সব ধরনের কৃষি পণ্যের দাম, খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়ার সংখ্যা। তো এখন এই দেশের যখন এই অবস্থা, অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের অবস্থা, তো এই সময় কি সার উৎপাদনে গ্যাসের দাম বাড়ানোর মানে এতটুকু বাড়ানোর দরকার? মানে না, আসলে সার তো আমরা জানি যে ডিলের মাধ্যমে সার সহজলভ্য করা উচিত এবং সরকারের উচিত কৃষকদের জন্য, তাই না? এখন কৃষকদেরকে যে সরকার যদি সার ফ্রি দিত তাহলে আমি বলতে পারতাম যে কৃষকরা একটা সঠিক মূল্যে তাদের পণ্য বিক্রি করতে পারতো, তাই না? আমরা কৃষকদের উৎপাদিত পণ্যে নিশ্চয়তা দিতে পারছি না, 150%। আর আপনি সারের দাম বৃদ্ধি করছেন, আপনার দাম বৃদ্ধি, গ্যাসের দাম বাড়াচ্ছে না, গ্যাসের দাম বাড়ালে তো তারা সারের দাম বাড়বে। গ্যাস তো আমার লাগবে, সার উৎপাদন তো গ্যাস লাগবে। তাহলে আমি এই উৎপাদনের সার নিয়ে যদি আমি কৃষি পণ্য উৎপাদন করি, তখন আমি এই পণ্যটা বিক্রি করবো কোথায়? সারের দামও বাড়বে, সারের দামও তো বাড়বে। তো আলটিমেটলি কৃষি পণ্যের আমি ডাইরেক্টলি কৃষি পণ্যের কথা বলে বলছি যে কৃষি পণ্য একটা চেইন। আর গ্যাসের দাম ওখানে বৃদ্ধি করা মানে কি সারা বাংলাদেশে তো বৃদ্ধি পাবে। আপনার মনে আছে যে গত যে এফবিসিসি এর প্রেসিডেন্ট ছিলেন আশরাফ সরকারের আমলে জসিম সাহেব, ওনারা কিন্তু বলেছিলেন যে সেমিনার করে যে আপনি গ্যাসের দাম বাড়ান, কিন্তু গ্যাস আমাকে নির্বিচ্ছিন্ন গ্যাস দেন। শেখ হাসিনা কিন্তু গ্যাসের দাম বাড়িয়েছিল, সেটা 6 থেকে 28 টাকা করে 30 টাকা করেছিল পার সেফটি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে। কিন্তু দেখলাম আমরা তো ওনার গ্যাস পাইলো না, গ্যাস পাওয়া যাচ্ছে না। তার মানে কি শিল্পের দিকে মানুষ নজর দেবে কেন? আপনি গ্যাস না দিতে পারেন, দাম বাড়ান, আলটিমেটলি কিন্তু ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে। তো এখন এই গ্যাসের জন্য শুধুমাত্র কৃষি পণ্য উৎপাদনে ব্যাহত হবে না, এটা কিন্তু ব্যাঘাত ঘটবে কিন্তু আপনার অন্যান্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে। তো আপনি এখন কৃষি পণ্য মানুষের দোরগোয়ারে পৌঁছায় দেওয়া প্লাস কৃষি পণ্যের মূল্য নির্ধারণে আপনি এখন ব্যর্থ, সরকার কিন্তু ব্যর্থ হয়েছে। যেটা আমরা বিএনপি ক্ষমতা আসলে যে জিনিসটা করবে সেটা হলো ডিমান্ড কন্ট্রোল, মানে প্রোডাকশন কন্ট্রোল, অ্যাজ পার ডিমান্ড প্রোডাকশন হওয়া, সেটাও আজ পর্যন্ত করতে পারেনি। যেমন আপনি ধরেন কৃষি পণ্য, আপনার আলু উৎপাদিত, আলু এবার দাম কম, গত বছর আলুর দাম বেশি। পেঁয়াজের দাম গত বছর ছিল 100-র উপরে বা 200, এবারে হয়ে গেছে 30 টাকা হয়ে গেছে। তার মানে কি ইমব্যালেন্স প্রোডাকশন, একবার দাম যখন বাড়ে পরের বছর প্রোডাকশন বেশি হয়, আবার প্রোডাকশন বেশি হলে দাম কমে যায়। তার মানে কৃষকের অপরাধটা কি? সারের দাম বা গ্যাসের দাম তো কমাচ্ছেন না আপনি, গ্যাসের দাম কমাচ্ছেন না, সারের দামও কমছেন না, কারণ প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি ওই জায়গায় যে কৃষকের উপর ঠিকই আপনি চাপিয়ে দিচ্ছেন সব কিছু দামটা, কিন্তু কৃষকের পণ্য বাজারে বিক্রি করতে গিয়ে আপনি সেই পণ্য বিক্রয়ের মূল্য নির্ধারণ করতে পারছেন না। কেন? কারণ একবার প্রোডাকশন বেশি হচ্ছে, একবার প্রোডাকশন কম হচ্ছে। তার মানে এটাকে নিয়ন্ত্রণ আপনি কীভাবে করবেন? যেমন আমাদের বিএনপি বারপাতি ছিলেন তারেক রহমান কিন্তু ওই পলিসি এখনই হাতে নিয়েছেন, এবং উনি আর 6 মাস আগে আমাদেরকে বলেছেন যে আমি 20 বছর আগে চিন্তা করে রেখেছি যে আমরা ক্ষমতা আসলে ওই প্রোডাকশন কন্ট্রোল করবো, যাতে করে কৃষক তার উৎপাদিত পণ্য উৎপাদন করার আগেই সে বুঝতে পারে যে আমার পণ্যটা সঠিক মূল্যে বিক্রি হবে। তখন আপনার গ্যাসের দাম বাড়লো কিন্তু আপনি এটা ম্যানেজ করতে পারবেন, কারণ আপনার পণ্যের মূল্য নির্ধারণ করা আছে এবং সেটা ডিমান্ড কোথায় আছে, কে কনজিউমার, সেটা ফিক্স করা আছে। লাস্টে আমরা একেবারেই শেষ পর্যায়ে শেষের যেটা বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, নির্ধারিত 6 মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। এই সময়ে বেতন কাঠামো
মানে চূড়ান্ত করার বিষয়ে? আসলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই দেশে সবসময় নির্বাচনের আগে এই বেতন কাঠামোগুলি বৃদ্ধি করা হয় এবং তাদেরকে একটা ফেসিলিটি দেওয়া হয়। আমি মনে করি গত ফেসিস সরকার কিন্তু প্রতি নির্বাচন আগেই একটা না একটা উপটোকন দিয়েছে এবং যারা কিনা নির্বাচনে থাকবে বা সচিব পর্যায় পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদেরকে গাড়ি দেওয়া, তাদের বেনিফিট দেওয়া এবং সহজ শর্তে লোন দেওয়া। আসলে আলটিমেটলি জনগণ ছাপাড়ার। আপনি আজকে এই মুহূর্তে যদি বাড়ান, যে দেশের যে অবস্থা বর্তমান যে প্রেক্ষাপট চলছে, সেখানে আপনি এই টাকাটা আসবে করতে গেছে, এটা জনগণের কাছ থেকে দিতে হবে, তাই না? তো জনগণের উপরে তো আবার সেই খরচ চাপিয়ে দেবে। কাঠামো চূড়ান্ত হবে, যাই হোক, কাঠামো চূড়ান্ত হয়তো সেটা তো বাস্তবায়ন করবে, তাই না? তো এখন আপনি কাঠামোর কথা বলছেন, কয়েকদিন পরে ডিক্লারেশন দিবেন, তাই না? তো সেই জন্য আমি বলি যে আসলে এগুলো নির্বাচন আগে করাটা কোনো যৌক্তিকতা নাই। একটা সরকার আসলে সে প্রপার ইভ্যালুয়েশনের মাধ্যমে এবং জাস্টিফিকেশনের মাধ্যমে সেটা তখন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই মুহূর্তে এগুলো করা মানে কি, আসলে এমনিতে তো অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, এখন এগুলো করা মানে হলো জনগণ আরেকটু খেপে যাবে যে আমরাই চলতে পারি না, আমরাই খাইতে পারি না, তোমরা তোমার অফিসারদের সবাই থেকে মূল্যায়ন করতেছো বেশি বেশি। হ্যাঁ, করুক সরকার যদি খুব সামর্থ্য থাকে, জনগণের সেই কষ্ট লাঘব করে যদি সরকার পারে যে জনগণের কষ্ট কমে। বেসরকারি চাকরিজীবীদের নিশ্চিত করা, বেসরকারি চাকরিজীবীদের তো কোনো চিন্তাই নেই সরকারের, অথচ বেসরকারি প্রতিষ্ঠানগুলি সরকারকে বাঁচিয়ে রেখেছে কিন্তু। জি, আমরা একেবারেই শেষ পর্যায়ে বলবো আপনাকে ধন্যবাদ আলোচনা অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।